নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আলোচনার বিষয়বস্তু রাশিফল সংক্রান্ত জুন মাসের রাশিফল। আজকের আলোচনা হচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যাবে, তাদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, তাদের সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, গৃহ স্বাচ্ছন্দ্য, গাড়ি বাড়ি, মায়ের শরীর স্বাস্থ্য, বাবার শরীর স্বাস্থ্য এবং প্রেম, শিক্ষা, সন্তান, বিবাহ, দাম্পত্য, উপার্জন সংক্রান্ত, সংক্রান্ত এই বিষয়ে একটা সংক্ষিপ্ত এবং সম্যক ধারণা দেওয়া আজকের আলোচনার মুখ্য উদ্দেশ্য। সংক্ষেপে গ্রহাবস্থানটা বলে নিলে আপনাদের বুঝতে সুবিধা হবে, কারণ অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। যাই হোক, একটা কালপুরুষ চক্র আঁকা আছে। কালপুরুষ চক্রের দ্বিতীয় ঘর, যেখানে আমি 1 লিখে রেখেছি, এটি হচ্ছে বৃষ রাশির ঘর। এখানে 15 তারিখ পর্যন্ত, এই জুন মাসের 15 তারিখ পর্যন্ত রবির অবস্থান থাকবে। তারপর রবি কিন্তু মিথুনে চলে আসবেন, বৃহস্পতি মিথুন রাশিতে বসে আছেন, বুধও 6 তারিখ চলে আসছেন এই মিথুনে। সুতরাং এখানে একটা বুধাদিত্য যোগ তৈরি হয়ে যাচ্ছে। তৃতীয় ঘরে 6 তারিখ পর্যন্ত মঙ্গল নিচস্থ অবস্থায় থাকছেন, তারপর তিনি চলে আসছেন সিংহ রাশিতে। 7 তারিখ থেকে তিনি পুরো মাস সিংহ রাশিতে থাকবেন। কেতু বসে আছেন সিংহ রাশিতে, তাহলে মঙ্গল কেতু এই চতুর্থ ঘরে থাকছেন। পঞ্চমে কেউ নেই, ষষ্ঠে কেউ নেই, সপ্তমে কেউ নেই, অষ্টমে কেউ নেই, নবমে কেউ নেই। দশমে কিন্তু কুম্ভ রাশিতে রাহু বসে আছেন এবং একাদশে মীন রাশিতে শনি বসে আছেন। দ্বাদশে শুক্র বসে আছেন। এই শুক্র হচ্ছেন বৃষ রাশি বা বৃষ লগ্নের অধিপতি। এবারে আলোচনাটা আমাদের এইরকম হয় যে 1 নম্বর ঘর যেটা আছে, এখান থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা নিয়ে আমরা আলোচনা করে থাকি। ঘটনা কি ঘটবে না, দেখা যাচ্ছে বৃষ রাশি সাপেক্ষে বৃষ রাশির অধিপতি দ্বাদশে, তো দ্বাদশে এবং বৃষ রাশির ষষ্ঠ স্থলের অধিপতি তিনি হচ্ছেন সেই শুক্র, অর্থাৎ তুলা রাশির অধিপতি ও শুক্র, এবং তিনি দ্বাদশে বসে গেছেন। অর্থাৎ শুক্র একাধারে ষষ্ঠাধিপতি বৃষ রাশি সাপেক্ষে এবং লগ্ন বা রাশির অধিপতি হয়ে দ্বাদশে থাকার সুবাদে শরীর স্বাস্থ্য কিন্তু কিছুটা অবনতি হবে, ইমিউনিটির অভাব ঘটবে আপনাদের। দেখা যাচ্ছে বিশেষ করে যদি জাতিকা হন, তাদের ক্ষেত্রে মেয়েদের যে নিজস্ব রোগ আছে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, ছেলেদেরও যৌন রোগ যদি থাকে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, নাহলে কিঞ্চিত যৌন রোগ দেখাও দিতে পারে। আর মন মানসিকতা একটু বিচলিত থাকবে, বিচলিত অবশ্যই থাকবে, এক্ষেত্রে বলা যায় এইটুকু। সুতরাং শরীর স্বাস্থ্য সম্পর্কে একটু আপনাদের সচেতন থাকতে হবে এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া একান্ত বাঞ্ছনীয়। এবারে চলে যাই বৃষ রাশির দ্বিতীয় ঘর, যেখান থেকে মিথুন রাশির ঘর, যেখানে আমরা সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি আলোচনা করব। দেখুন, কিছুদিন আগে 14ই মের আগে পর্যন্ত বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছিলেন। তিনি কিন্তু 14ই মে চলে এসেছেন কোথায়? মিথুন রাশিতে। মিথুন রাশি বৃষ রাশির সঞ্চয়স্থল বা ধনস্থল। তো বৃহস্পতির মতো একটি প্ল্যানেট, একটি গ্রহ যখন সঞ্চয়স্থলে অবস্থান করবেন এবং চতুর্থপতি রবি 15 তারিখ থেকে ওখানে চলে আসছেন, বুধ আগে থেকে থাকছেন, মিথুন রাশির অধিপতি বুধ তিনি আবার তার নিজস্ব ঘরে থাকছেন। সুতরাং সেই সাপেক্ষে বলা যায় যে বৃষ রাশির জাতক জাতিকাদের প্রবল প্রবল সঞ্চয় যোগ দেখা যাচ্ছে, প্রবল সঞ্চয় যোগ দেখা যাচ্ছে। কারণ এখানে বৃহস্পতি স্বয়ং বসে আছেন এবং রাহুরও একটা দৃষ্টি সঞ্চয় স্থলে আছে, তবে রাহু দশমে বসে দৃষ্টিটা দিচ্ছেন। দশম থেকে রাহুর দৃষ্টি শুভ দৃষ্টি, কারণ 3, 6, 10, 11 এই জায়গাগুলো থেকে শনি রাহুর মতো গ্রহগুলি খুব ভালো ফল দেন। সেক্ষেত্রে রাহু যেহেতু বসে আছেন, তিনি অবস্থানগতভাবে বা দৃষ্টিগতভাবে অবশ্যই ভালো ফল দেবেন। তাহলে সঞ্চয় স্থলটা দেখা যাচ্ছে খুব ভালো, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। এবারে চলে আসি তৃতীয় ঘর, যোগাযোগ, পরাক্রমতা, ভ্রাতা ইত্যাদি, এখান থেকে আলোচনা করা হয়। এই সাপেক্ষে দেখা যাচ্ছে এটি হচ্ছে চন্দ্রের ঘর, অর্থাৎ কর্কট রাশির অধিপতি চন্দ্র। চন্দ্র আপনার রাশিতে বা লগ্নে অবস্থান আপনার কুণ্ডলিতে আছে ধরে নিয়েই আমাদের আলোচনা, কিন্তু প্রকৃতপক্ষে
54 ঘন্টা অন্তর পরিভ্রমণ করেন। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মন মানসিকতা, আগে তো বললাম একটু উথাল পাথাল সম্ভাবনা আছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ভালো যোগাযোগ হওয়ার জায়গা তৈরি হবে, সেটা অন্যান্য অবস্থান থেকে পরে আরও ক্লিয়ার হয়ে যাবেন। যোগাযোগের কিছু জায়গা তৈরি হবে, আপনার পরাক্রমতা কিন্তু বৃদ্ধি থাকবে, বৃদ্ধি পাবেও। এবং ভাইয়ের সাথে সম্পর্ক খুব একটা খারাপ যাওয়ার সম্ভাবনা কোনো দেখছি না। আপাতত একটা এভারেজ সব কিছু দেখা যাচ্ছে। চতুর্থ স্থল খুবই গুরুত্বপূর্ণ জায়গা, খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে গাড়ি বাড়ি আলোচনা করা হয়, মায়ের শরীর স্বাস্থ্য আলোচনা করা হয়, এখান থেকে আপনার পারিবারিক স্বাচ্ছন্দ্য আলোচনা করা হয়। তো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্রাথমিক যে শিক্ষা আপাতত গ্র্যাজুয়েশন পর্যন্ত শিক্ষা, সেটা আলোচনা করা হয়। এইখানে দেখা যাচ্ছে মঙ্গল যে নিচস্থ ছিলেন তিনি কিন্তু 7 তারিখ চলে আসছেন চতুর্থে। বৃষ রাশি সাপেক্ষে মঙ্গল কিন্তু খুব একটা হিতকর গ্রহ নয়, মারক গ্রহ। সেই ক্ষেত্রে বলি এই জায়গায় পারিবারিক স্বাচ্ছন্দ্য একটু সমস্যা দেখা দেবে, কারণ কেতুর মতো গ্রহ ওই জায়গায় বসে আছেন, যার ফলে পরিবারের মধ্যে একটা সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। যারা গাড়ি কিনতে চাইছেন, বাড়ি কিনতে চাইছেন, সেক্ষেত্রে আপনাদের পরামর্শ দিচ্ছি আপনারা একটু অপেক্ষা করে যান, একটু অপেক্ষা করা ভালো। হ্যাঁ, যদি নেহাতি কিনতে হয় অবশ্যই আপনাদের একটু কাগজপত্রগুলোকে বিবেচনা করে নেওয়ার দরকার আছে। মঙ্গল খারাপ জায়গায় নেই, চতুর্থে বসে আছেন, তিনি আপনার সপ্তমের অধিপতি এবং দ্বাদশের অধিপতি হয়ে চতুর্থে আছেন। চতুর্থ স্থলটা খারাপ নয়, কিন্তু মঙ্গলের সাথে বৃষ মানে শুক্রের সম্পর্কের কিছু সমস্যা থাকে। যাই হোক, সেটা এক্ষেত্রে খুব একটা প্রবলতা ধারণ করবে না। কিন্তু এখানে প্রবল কোন জিনিসটা হচ্ছে, কেতুর মতো একটা গ্রহ সেই মঙ্গলের সাথে বসে চতুর্থে অবস্থান করছেন। কেতু হচ্ছে অসন্তোষের কারক গ্রহ, যেখানে বসবেন সেইখানে একটা অসন্তোষ ভাব দেখা দেবে। তার মানে কি, পারিবারিক স্বাচ্ছন্দ্য থেকে, পারিবারিক যে আচার আচরণ থেকে, পারিবারিক বিষয় থেকে আপনি একটা মানে অসন্তোষে ভুগবেন। গাড়ি বাড়ি যে ক্রয় করতে যাবেন, ক্রয় করার সব কিছু ঠিক থাকলেও আপনি অসন্তোষে ভুগবেন। তাহলে অসন্তোষটা আসবে কোত্থেকে? যে কোনো একটা সামান্য সমস্যা থাকার ফলেই তো অসন্তোষটা তৈরি হবে। তাহলে সেই জায়গা থেকে কিছুটা সময় বিরত থাকা ভালো অবশ্যই। আর নেহাত কিনতে হলে আপনার জন্মকুণ্ডলী কোনো একজন আপনার প্রিয় জ্যোতিষকে দিয়ে বিচার করিয়ে নেন, না হলে আপনি একটা হিউজ পরিমাণ টাকা ইনভেস্ট করবেন কোনো বাড়ি কেনার ক্ষেত্রে, গাড়ি কেনার ক্ষেত্রে, সেক্ষেত্রে তো সমস্যা আছে। আর মায়ের শরীর স্বাস্থ্যের যে চিকিৎসা চলছে সেখানে দেখা যাবে একটা সেই রকম ভাব, হবে কি হবে না, কেন ঠিক হচ্ছে না, ঠিকমতো ডাক্তারটা পাওয়া যাচ্ছে না, এরকম ব্যাপারটা আসবে আপনার মধ্যে। অর্থাৎ এই জায়গা থেকে যে বিষয়গুলো আলোচনা করা হয় সেগুলোর মধ্যে একটা অসন্তোষ ভাব তৈরি হবে। কিন্তু এবার চলে আসি পঞ্চম স্থল, শিক্ষা, সন্তান, প্রেম। এর অধিপতি হচ্ছেন বুধ। বুধ কিন্তু আপনার সেকেন্ড হাউসে বুধাদিত্য যোগের মধ্যে থাকছেন বেশ কিছুটা সময়, পুরোটা না হলেও, এবং নিজস্ব ঘরে থাকছেন। তাইলে দেখা যাচ্ছে যে পঞ্চমাধিপতি, প্রেম যদি আলোচনা করি, না প্রেমের ক্ষেত্র খুব একটা খারাপ দেখা যাচ্ছে না, প্রেমের ক্ষেত্র অবশ্যই ভালো। তবে এক্ষেত্রে যেহেতু রবি বুধ একত্রিত হয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে বলবো হ্যাঁ আপনি প্রেমে যথেষ্ট সফলতা পাবেন। আপনার যেহেতু নিজের ঘরেই বুধ থাকছেন, আপনার বাক্যে আপনার পার্টনার মোহিত হয়ে যাবে, আকৃষ্ট হবে। এবং বৃহস্পতির সান্নিধ্য, রবির সান্নিধ্য বুধের সাথে থাকায় যেরকম একটা মাধুর্যময় পরিস্থিতি তৈরি করবে, সেরকম আপনার মধ্যে একটা মাঝে মাঝে হঠকারিতা তৈরি করে দেবে। সেই ক্ষেত্রটা আপনাকে একটু সাবধান থাকতে হবে। এবারে শিক্ষাক্ষেত্র যেটা, সেক্ষেত্র কিন্তু আপনার খারাপ যাবে না, শিক্ষাক্ষেত্র যথেষ্ট ভালো দেখাচ্ছে। যারা বিশেষ করে উচ্চ শিক্ষা গ্রহণ করতে চাইছেন তাদের ক্ষেত্রটা অবশ্যই খারাপ যাবে না, ভালোই দেখাচ্ছে। নতুন নতুন কোনো জায়গায় ভর্তির ব্যাপার, নতুন কোনো সিলেবাস চুজের ব্যাপারে, নতুন কোনো পরীক্ষা দিতে চাইছেন সেই ব্যাপারে, যাবতীয় ব্যাপারে
আপনার কিন্তু খুব একটা খারাপ যাবে না, যথেষ্ট ভালো ফল আপনি পেতে চলেছেন। প্রেম গেল, শিক্ষা গেল, সন্তান গ্রহণ যারা করতে চাইছেন অবশ্যই খারাপ সময় নয় আপনাদের, সন্তান আপনারা নিতে পারেন। এই সময়কালটা আপনাকে একটু সহযোগিতা অবশ্যই করছে। তাছাড়া পঞ্চমে সেরকম কোনো শনি ব্যতীত সেরকম কারোর দৃষ্টিও নেই। তবে শনি যে জায়গা থেকে দৃষ্টিটা দিচ্ছেন সেই দৃষ্টিটাও শুভ দৃষ্টি। 11th হাউসে শনি বসে আছেন, সেখান থেকে দৃষ্টি দিচ্ছেন। শনি একাদশ থেকে দৃষ্টি দিলে খারাপ দৃষ্টি দেন না, তিনি ভালো দৃষ্টি দেন, তার অবস্থানগত ফলও ভালো হয়, দৃষ্টিটাও সেখান থেকে যেখানে ফেলেন সেখানেও কিন্তু ভালো হয়। তবে হ্যাঁ, প্রতিটা ক্ষেত্রে একটু লেট করিয়ে দেন, বিলম্বিত করিয়ে দেন, এটা হচ্ছে মজার কথা। না হলে কিন্তু খুব একটা খারাপ দেখা যাচ্ছে না। প্রেমের ক্ষেত্রেও ভালো, শিক্ষা ক্ষেত্রেও ভালো, সন্তান নেওয়ার ক্ষেত্রেও খুব একটা খারাপ দেখা যাচ্ছে না। তাইলে আপনার বুধের অবস্থানটা অবশ্য আপনার জন্মকুণ্ডলিতে কিভাবে আছে সেটা দেখে নেওয়ার প্রয়োজন আছে। বাকি থাকলো ষষ্ঠ ঘর, রিপু, ঋণ, রোগ, শত্রু ইত্যাদি আলোচনা করা হয়। যেহেতু এটি তুলা রাশির ঘর, এর অধিপতি শুক্র। শুক্র আপনার নিজের রাশির অধিপতি বা লগ্নের অধিপতি, তিনি দ্বাদশে চলে গেছেন। দেখুন, দ্বাদশ মানে অনেক কিছু বোঝানো হয়। আপনার ষষ্ঠাধিপতি দ্বাদশে গেছেন, দ্বাদশ থেকে হাসপাতাল, কারাগার, ব্যয়, মোক্ষ, এই জায়গাগুলো আসে। এবারে ষষ্ঠের অধিপতি শুক্র এবং ওই জায়গার উপর রাহুর এবং বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে। হ্যাঁ, রাহুর এবং বৃহস্পতিরও পঞ্চম দৃষ্টি পড়েছে, রাহুরও পঞ্চম দৃষ্টি পড়েছে। এবারে প্রশ্ন হচ্ছে, বৃহস্পতি আপনার ধনস্থল থেকে দৃষ্টি রেখেছেন ষষ্ঠে এবং রাহু আপনার দশম স্থল থেকে দৃষ্টি রেখেছেন ষষ্ঠে। এখানে কিন্তু আপনার ঋণ মুক্তির একটা বিরাট সুযোগ আসছে। শত্রু ব্যয় হবে, অর্থাৎ শত্রু কমে যাবে। বৃহস্পতির দৃষ্টি বসে আছে, পড়ে আছে। আপনার পরাক্রমতা, আপনার হিম্মত এবং আপনার বুদ্ধি, কৌশল, জ্ঞান, প্রজ্ঞার দ্বারা আপনি শত্রু বিজয় করতে পারবেন। হঠকারিতাটা বর্জন করতে হবে, তাইলে কিন্তু আপনি ঠিকঠাকভাবে এগিয়ে যেতে পারবেন। আর কোনো সমস্যা নেই, ঋণের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, কারণ সঞ্চয়স্থলে বৃহস্পতির মতো একটা গ্রহ বসে আছেন যেহেতু, সেক্ষেত্রে কিন্তু ঋণ হওয়ার সম্ভাবনা নেই। শত্রু অবশ্যই অবদমিত হচ্ছে, এইটুকু বলা যায়। আর রোগের ব্যাপার তো আগেই বলে দিয়েছি, এক্ষেত্রে একটু মেদ বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে, একটু সাবধানতা অবলম্বন করবেন। আর ছোট্টখাটো মাথায় মেবি না হওয়ার সম্ভাবনাটাই প্রবল, একটু আঘাত লাগলেও লাগতে পারে, তবে খুব সম্ভাবনা প্রবল। যদি আপনার নক্ষত্রগত কোনো সমস্যা থেকে থাকে সেখানে কিন্তু সম্ভাবনাটাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবারে চলে আসি সপ্তম স্থল, দাম্পত্য, বিবাহ, ব্যবসা ইত্যাদি আলোচনা করা হয়। এই দাম্পত্য, বিবাহ, ব্যবসা, এটি হচ্ছে বৃশ্চিক রাশির ঘর, অধিপতি কিন্তু সুখস্থলে অর্থাৎ চতুর্থ ঘরে, উনি কিন্তু ভালো ফল দেবেন। আমি চতুর্থে আলোচনা করলাম যখন খারাপ বললাম কেন, কেতু সমন্বিত মঙ্গল, এখানে কিন্তু মঙ্গল চলে আসছেন চতুর্থ ঘরে, এখানে সপ্তমের অধিপতি। ব্যবসা কিন্তু যে খারাপ মন্দাটা চলছিল, ব্যবসা কিন্তু আপনাদের ভালো চলবে, কারণ এ পর্যন্ত আপনার মঙ্গল নিচস্থ অবস্থায় ছিলেন, অর্থাৎ 6 তারিখ পর্যন্ত থাকছেন ওই জুন মাসের, তারপর তিনি চলে আসছেন আপনার চতুর্থে, তার নিজভঙ্গটা কেটে যাচ্ছে। সুতরাং ব্যবসা আপনাদের ভালো হবে। দাম্পত্যে অনেকটা সমস্যা ছিল, বেশ কিছুটা সমস্যা কিন্তু নিরসিত হবে। যেটুকু আসবে পারিবারিক সমস্যা, দাম্পত্য সমস্যাটা অনেকটা নিরসিত হয়ে যাবে। ব্যবসায় নতুন অর্ডার পেতে পারেন, নতুন নতুন জায়গায় ব্যবসা খোলার সম্ভাবনাও দেখা যাচ্ছে, খুব একটা খারাপ নয়। তবে এই জায়গায় একটা হ্যাঁ, ব্যবসার এটা ভালো। আর দাম্পত্য ক্ষেত্রেও যথেষ্ট আগের তুলনায় ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর বিবাহ যারা করতে চাইছেন অবশ্যই সময়টা খুব একটা খারাপ যাবে না, সময়টা খুব একটা খারাপ যাবে না। তবে একটু পরামর্শ দিই, যেখানেই যাই করুন না কেন বিবাহের ক্ষেত্রে একটু আগে থেকে খোঁজ খবর নেওয়ার সম্ভাবনা তৈরি করবেন, যে আমি আগে খোঁজ খবর নেব, দেখব, যে কোনো মাধ্যম দিয়ে, তারপর কিন্তু এগাবেন। আর ব্যবসা ক্ষেত্রে একটু নিজের নজরটাও রাখবেন, তাতে কিন্তু আপনি ভালো ফল পাবেন। তবে ব্যবসা ক্ষেত্রটা এভারেজ, একদম যে বিশাল কিছু হয়ে যাবে তা কিন্তু বলছি না আপনাদের, এই কারণে যে মঙ্গল
অধিপতি, তো তিনি যেখানে গেছেন কেতুকে নিয়ে বসে আছেন, আবার রাহুর একটা দৃষ্টি থাকার সুবাদে আপনার মধ্যে একটা কনফিউশন তৈরি করবে, ভুলভাল তৈরি করতে পারে। সেই জন্যই বলা হচ্ছে, যদিও আপনার সপ্তমে কোনো খারাপ দৃষ্টি আমি দেখতে পাচ্ছি না, অধিপতি যেখানে আছেন সেখানেই সমস্যাটা তৈরি হয়ে গেছে। যাই হোক, এই ক্ষেত্রটা আপাতত দেখা যাচ্ছে, ব্যবসা ক্ষেত্রটা এভারেজ, বিবাহ ক্ষেত্র খুব একটা খারাপ নয়, দাম্পত্যও খুব একটা খারাপ যাবে না। একটু ভুল বোঝাবুঝি তো থাকবে, তাতে আর মাধুর্যতা বাড়বে। কোনো যে একটা বিরাট দূরত্ব তৈরি হয়ে যাবে, ডিভোর্সের পর্যায়ে চলে যাবে, তা কিন্তু দেখতে পাচ্ছি না। এবারে অষ্টম স্থল, ক্ষয়ক্ষতি, ধ্বংস, মারক, অপযশ, গুপ্ত কিছু প্রাপ্তি, দুর্ভ্রমণ, এই জায়গাগুলো বোঝা যায়। অষ্টম স্থলে কিন্তু রাহুর কোনো দৃষ্টি নেই, বৃহস্পতির একটা পূর্ণ দৃষ্টি পড়ে আছে, কারণ অষ্টম স্থলটি ধনু রাশির ঘর, বৃহস্পতির নিজস্ব ঘর। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হঠাৎ কিছু প্রাপ্তি ঘটলেও ঘটতে পারে, এর সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং একাদশ ঘর থেকে শনিও দৃষ্টি রেখেছেন, একাদশ স্থল লাভস্থল, উপার্জন স্থল, সেখান থেকে অষ্টমে তিনি দৃষ্টি রেখেছেন, বৃহস্পতিও পূর্ণ দৃষ্টি রেখেছেন। ধ্বংস ক্ষয়ক্ষতিটা খুব একটা হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না, বৃহস্পতির মতো শুভগ্রহ তার নিজের ঘরে দৃষ্টি রেখেছেন, কোনো ক্ষয়ক্ষতি অপযশের কোনো সম্ভাবনা নেই। বরং আপনাদের কিছু হঠাৎ প্রাপ্তি যোগ পরিলক্ষিত হচ্ছে। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে শনি এবং বৃহস্পতির উভয়ের দৃষ্টি থাকার সুবাদে কি হচ্ছে না, আপনার একটু আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই জায়গাটায় দূর ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, উপার্জনের সূত্রে কিছুটা দূর ভ্রমণ হতে পারে, বা দূরের সাথে কানেকশন একটা তৈরি হতে পারে। হয়তো সবাই যাবে না, একটা কানেকশন তৈরি হয়ে যাবে, কোনো একটা মাধ্যম দিয়ে বিদেশের পয়সা বা দূরের কোনো পয়সা আপনার কাছে আসার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। হঠাৎ কিছু প্রাপ্তি ঘটলেও ঘটতে পারে, এই সম্ভাবনাও দেখা যাচ্ছে। বাকি গেল এবারে ভাগ্যস্থল, নবম স্থল, মকর রাশির ঘর, মকর রাশির অধিপতি শনি একাদশে বসে গেছেন। সুতরাং দেখা যাচ্ছে ভাগ্য আপনাকে যথেষ্ট সাথ দেবে এবং আপনি সেখান থেকে যথেষ্ট উপার্জন করতে পারবেন, যথেষ্ট উপার্জন করতে পারবেন। এবং ভাগ্যস্থলের ওপর সেরকম কোনো খারাপ গ্রহের কোনো দৃষ্টিও দেখতে পাচ্ছি না। সুতরাং ভাগ্য আপনার যথেষ্ট সুপ্রসন্ন থাকবে, যথেষ্ট ভালো থাকছে। এবং এখান থেকে আমরা পিতা আলোচনা করি, অবশ্যই পিতার শরীর স্বাস্থ্যও ভালো যাবে, ধর্মের প্রতি একটা মতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ধর্মে মতি থাকবে অবশ্যই, আগে তো আলোচনা করেছি। তাইলে নবম ঘর থেকে, ভাগ্যস্থল থেকে কিন্তু আপনি একটা ভালো রেজাল্ট পেতে চলেছেন। এবারে চলে যায় দশম ঘর, যেটা খুব প্রয়োজনীয় বিষয়। এটি হচ্ছে কি না, কর্মের ঘর, কর্মক্ষেত্র এটাকে বলা হচ্ছে। দশম ঘরটিকে বসে আছেন রাহু, এই দশমের অধিপতি, কুম্ভ রাশির অধিপতি কিন্তু শনি একাদশে, অর্থাৎ দশমের অধিপতি একাদশে, কর্মের দ্বারা তাহলে একটা উপার্জন প্রবল, এবং সেই উপার্জনটা আরও বেশি এবং ভালো এবং হঠাৎ কে করবেন, রাহু করে দিচ্ছেন। কারণ রাহুর এই জায়গাটা হচ্ছে আনন্দময় গৃহ, ওখানেই তিনি বেশি আনন্দে থাকেন। এবং আগেই বলেছি, তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশে রাহু কিন্তু ভালো ফল দেন। সেই সুবাদে দশম স্থল বৃষ রাশি সাপেক্ষে দশম স্থল হচ্ছে কুম্ভ রাশি, সেখানে রাহু বসে আছেন। সেই জায়গাটা রাহুর আবার আনন্দময় ঘর, অর্থাৎ মূলত্রিকোণ ধরা হয়। সুতরাং দেখা যাচ্ছে এই জায়গায় রাহু দু হাত ভরে আপনাকে আশীর্বাদ করবেন। তার মানে কি, কর্মোন্নতি ঘটার সম্ভাবনা, কর্মে আপনি শ্রীবৃদ্ধি ঘটার সম্ভাবনা, হঠাৎ কর্মপ্রাপ্তির সম্ভাবনা, আপনার মনের ইচ্ছা একটা পরিবর্তন সেটা হওয়ার সম্ভাবনা, কর্মে যাবতীয় প্রয়োজনীয় বিষয়গুলো কিন্তু আপনার ঘটতে চলেছে। এবং এর সাথে আরও ভালো যোগ যেটা তৈরি হয়ে গেছে, দ্বিতীয় স্থল থেকে বৃহস্পতি কিন্তু আপনার দশম স্থলে, সঞ্চয় স্থল থেকে বৃহস্পতি আপনার দশম স্থলে দৃষ্টি রেখেছেন, দশমপতি একাদশে গেছেন। খুব হিসেবটা মিলিয়ে নেন। কর্মের দ্বারা উপার্জন, দশমপতি শনি একাদশে, কর্মের দ্বারা উপার্জন, সঞ্চয় জায়গা থেকে বৃহস্পতি বসে সরাসরি আপনার দশমে দৃষ্টি দিচ্ছেন। তার মানে কি,
সঞ্চয় যোগের সাথে কর্মের থেকে উপার্জনের একটা সংযোগ তৈরি হয়ে গেল, অর্থাৎ কর্মের দ্বারা উপার্জন এবং উপার্জন থেকে সঞ্চয় হওয়ার যোগ প্রবল দেখা যাচ্ছে। এবার একাদশী শনি বসে গেছেন, আর একাদশপতি আপনার সঞ্চয় স্থলে বসে গেছেন বৃহস্পতি। তাইলে আগেই আলোচনা করলাম আপনার ভাগ্য এবং কর্মের অধিপতি শনি একাদশে, ভাগ্যের দ্বারা কর্মপ্রাপ্তি এবং সেখান থেকে উপার্জন শনি প্রদর্শন করছে, আর উপার্জনের অধিপতি সঞ্চয় স্থলে, তাহলে উপার্জনের মাধ্যমে আপনার সঞ্চয় যোগ প্রবল, সুতরাং আপনার উপার্জন লাভ প্রবল দেখা যাচ্ছে এবং সেখান থেকে সঞ্চয়ও ভালো দেখা যাচ্ছে। এবারে দ্বাদশে শুক্র বসে গেছেন, আপনার রাশি বা লগ্নের অধিপতি। এই ক্ষেত্রে আগেও আলোচনা করেছি, এখনও করছি, শরীর স্বাস্থ্যের দিকে একটু আপনাকে সচেতন হতে হবে, মন মানসিকতাটাকে স্থির রাখতে হবে। কিছু শৌখিন দ্রব্যাদি কেনাকাটা হলেও হতে পারে, মন একটু আধ্যাত্মিকতার পথে যেতে পারে, আপনার ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ দেখা যাচ্ছে, ছোট বলবো না, একটু দূর সংযোগ, দূর ভ্রমণ হওয়ার যোগ, যদি ভ্রমণও না হয় সংযোগ একটা ঘটবে যে কোনোভাবে দূরের সাথে, এটুকু দেখা যাচ্ছে। এবারে প্রশ্ন হচ্ছে যে আপনার, হ্যাঁ, দু একটা গ্রহ অবশ্যই খারাপ ফল দিচ্ছে, আবার কিছু গ্রহ ভালো ফল দিচ্ছে। এক্ষেত্রে বলবো যে আপনি কিন্তু যেহেতু আপনার রাশি বা লগ্নের অধিপতি দ্বাদশে চলে গেছেন, অবশ্যই আপনি শুক্রকে সন্তুষ্ট করুন। শুক্রকে যদি ঠিক করে নিতে পারেন, অবশ্যই একটা ভালো ফল আপনি পাবেন। তো কিভাবে করবেন, আমি যে পদ্ধতি বলি সেই পদ্ধতিতে করতে পারলে খুব ভালো হয়। এবং আমি দুভাবেই বলি, তো মূলত আমি প্রণাম মন্ত্র বলে সবাইকে বলি প্রণাম জানান, তাতে কিন্তু খুব ভালো ফল পাবেন আপনারা। এবারে প্রণাম বলবেন এই মন্ত্র বলে যে হিমকুন্দ মৃণালাভং দৈত্যানাং পরমং গুরুম সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণমাম্যহম, এই বলে আপনি প্রণাম জানান, তাতে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। আর বৃষ রাশির ক্ষেত্রে সেরকম কোনো আর সমস্যা দেখা যাচ্ছে না, তবে একদম শেষ লগ্নে শুক্র কিন্তু আবার বৃষ রাশিতে যখন প্রবেশ করে যাবেন, পরের মাস কিন্তু আরও অনেক বেশি শুভ ফল দেবে বৃষ রাশির জাতক জাতিকাদের। যাই হোক, একটা স্থূল আলোচনা, কোনো সূক্ষ্ম আলোচনা নয়, স্থূল আলোচনা করা হলো, একটা গোচর ভিত্তিক আলোচনা। এটি কোনো নির্দিষ্ট জন্মকুণ্ডলী ধরে নয়, এটার যে 100% আপনার সাথে মিলে যাবে তাও বলবো না, এটা একটা ইঙ্গিত দেওয়া মাত্র যে আপনার কী ধরনের কী ঘটতে চলেছে। এবারে এর চেয়ে যদি অধিক জানতে হয়, অবশ্যই আপনার জন্মকুণ্ডলী আপনাকে বিচার করিয়ে নিতে হবে, কারণ আপনার জন্মকুণ্ডলীতে এই বৃহস্পতি, এই রাহু, এই শনি যারা খুব ভালো ফল দিচ্ছে, তারা আপনার জন্মকুণ্ডলীতে খুব খারাপ অবস্থানে থাকলে এই ফলটি আপনি পাবেন না। গ্রহগণ তো তৈরি আছে আপনাকে ফল দেওয়ার জন্য, কিন্তু আপনার জন্মকুণ্ডলী সে কি বলছে, অর্থাৎ আলোচনাটা সবসময় জন্মকুণ্ডলীর সাথে গোচরের কম্পেয়ার করে দেখলে যে ফলটি উঠে আসবে সেটি আপনি পাবেন। আমি তো আর আপনার জন্মকুণ্ডলী পাইনি, সুতরাং আমি একটা গোচর নিয়ে আলোচনা করলাম, বাকি থাকলো আপনার জন্মকুণ্ডলী। যদি জন্মকুণ্ডলী কিঞ্চিত ভালো থাকে অবশ্যই ভালো ফল পাবেন, যদি নেহাত খারাপ থাকে তাইলে হয়তো কথাগুলো নাও মিলতে পারে। যাই হোক, উপায়ও বলে দিলাম। আপাতত শুক্রটাকে ঠিক করা একান্ত কিন্তু এবারে কর্তব্য, কারণ শুক্র আপনার রাশির অধিপতি, যার জন্যই আপনাকে বললাম। আর একটু বলে নিই, সবচেয়ে ভালো হয় কেতুকে যদি পারেন একটু সন্তুষ্ট করুন, কারণ ও তো সবসময় অসন্তোষ সঙ্গে নিয়ে চলেন, একদম যেই ঘরে বসবেন সেখানে একটা সমস্যা। অবশ্য তিনিও কয়েকটা ঘরে ভালো ফল দেন, কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো যে খুব একটা ভালো ফল দিচ্ছেন না। তো যাই হোক, আমি আপনাদের একটু কেতুর প্রণাম মন্ত্রটা বলি, তাতে কিন্তু আপনি যদি পারেন অবশ্যই খুব ভালো ফল পাবেন। পলাল ধূম সংকাশং তারাগ্রহ বিমর্দকম রৌদ্রং রুদ্রাত্মকং ক্রূরং তঙ্কে তুং প্রণমাম্যহম। পলাল ধূম সংকাশং তারাগ্রহ বিমর্দকম রৌদ্রং রুদ্রাত্মকং ক্রূরং তঙ্কে তুং প্রণমাম্যহম, এই বলে রাহুকে প্রণাম জানান, তাতে কেতুকে প্রণাম জানান, তাতে কেতু বেশ কিছুটা সন্তুষ্ট হবেন। মূল যেটা শুক্রের অবস্থানগত ত্রুটি আর কেতুর একটু অবস্থানগত ত্রুটির কারণে কিঞ্চিত খারাপ, না হলে কিন্তু খুব একটা কিছু আমি খারাপ দেখছি না বৃষ রাশির জাতক জাতিকাদের।
ভালোই দেখা যাচ্ছে। সুতরাং আমি প্রত্যাশা করি বৃষ রাশির যারা জাতক জাতিকা আছেন অবশ্যই এই জুন মাসে যথেষ্ট শুভ ফল পাচ্ছেন। যাই হোক, আলোচনা করলাম। যদি আলোচনা আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যদি কোনো বিষয় জানার থেকে অবশ্যই কমেন্ট করবেন, তাতে আমার কিন্তু আলোচনা করতে পরবর্তী ক্ষেত্রে অনেকটা সুবিধে হবে। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।